আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালে আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। এই করোনাকালে লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন কলেজের শিক্ষকরা অনলাইনে তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। সরকারি এডওয়ার্ড কলেজের পক্ষ থেকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ। স্নেহের শিক্ষার্থীরা, আমি এর আগে জ্যামিতিক আলোক বিজ্ঞানের 8টি লেকচার দিয়েছিলাম তোমাদের জন্য। আজকে লেকচার 9 এবং গত লেকচারগুলোতে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের মোটামুটি যা কিছু আছে সবই আলোচনা করেছি। শেষ আলোচনায় লেকচার 8-এ আমরা প্রিজম নিয়ে কথা বলেছিলাম। প্রিজম কি, প্রিজমের উপর আলোক রশ্মি আপতিত হলে রশ্মিগুলো কিভাবে নির্গত হয়, কিভাবে প্রতিসৃত হয়, সেখান থেকে প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয় জন্য আজকে লেকচার 9 এবং গত লেকচারগুলোতে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের মোটামুটি যা কিছু আছে সবই আলোচনা করেছি। শেষ আলোচনায় লেকচার 8-এ আমরা প্রিজম নিয়ে কথা বলেছিলাম। প্রিজম কি, প্রিজমের উপর আলোক রশ্মি আপতিত হলে রশ্মিগুলো কিভাবে নির্গত হয়, কিভাবে প্রতিসৃত হয়, সেখান থেকে প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয়। আজকে প্রিজমের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। সমস্যাগুলো বোর্ডে আমি একটা সমস্যা লিখে দিয়েছি, বোর্ডে দেখো। সমস্যাটা একটু মনোযোগের সাথে দেখবে, খেয়াল করবে, তারপরে আমরা সেভাবে আলোচনা করব। মোটামুটি এই একটা সমস্যা যদি ভালোভাবে তুমি করতে পারো, বুঝতে পারো, সলিউশন করতে পারো, তাহলে প্রিজমের মোটামুটি সৃজনশীল বলো আর এমনি অঙ্কই বলো, সমস্যা হওয়ার কথা না। বেসিকটা গ্রো করবে এখান থেকে। তো ওয়েল, আমরা শুরু করি। এখানে দেখো আছে একটা সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2। একটা সমবাহু প্রিজম আছে, তার প্রতিসরাঙ্ক √2, আর প্রিজমটির √2। এখন বলছে যে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কত, ক নম্বর। তাহলে আমাদের ন্যূনতম বিচ্যুতি, এর আগে আমরা পড়েছি ন্যূনতম বিচ্যুতি কি, সেটা বের করতে হবে। খ নম্বরে বলছে যে আলোকরশ্মি প্রিজমটির প্রথম পৃষ্ঠে যদি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে ওই রশ্মিটা ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হবে, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, গ নম্বরে বলছে যে প্রথম পৃষ্ঠে আলোকরশ্মি যদি অবিলম্বভাবে আপতিত হয়, প্রথম পৃষ্ঠের সাথে অবিলম্বভাবে আপতিত হয়, তাহলে অপর পৃষ্ঠ থেকে কোনো রশ্মি দেখা যাবে না, দেখতে পাওয়া যাবে না। এর কারণ কি, এর কারণটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। প্রবলেমটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। তাহলে দেখো, আমরা একটা সমবাহু প্রিজম আঁকাই। একটা সমবাহু প্রিজম, এখানে প্রিজমটা হচ্ছে সমবাহু প্রিজম। মনে করলাম প্রিজমটা এ বি সি, এবং এ হচ্ছে প্রিজমের শীর্ষকোণ, আমরা জানি। এর প্রতিসরাঙ্ক দেওয়া আছে
এটা হচ্ছে প্রিজমের শীর্ষকোণ। এই প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু কত, মিউ মানে প্রিজমের প্রতিসরাঙ্ক √2 দেওয়া আছে। প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ কত, এটা আমাদের চেয়েছে। তাহলে ক নম্বরে আমাদের এখান থেকে বের করতে হবে, ক নম্বর কতে ন্যূনতম বিচ্যুতি আমরা লিখি ডেল টাইম দিয়ে, ডেল টাইম ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। খ নম্বরে বলছে আলোকরশ্মি যে প্রিজমটির প্রথম পৃষ্ঠে যদি আপতিত হয় কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। তাহলে 45 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে ওর ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হবে। তাহলে এটা যদি আমরা আমাদের আলোকরশ্মি আপতিত হয় এখানে আলোকরশ্মি, আচ্ছা আমরা আগে ক নম্বরের ডেল টাইমটা আগে বের করে নিই, ন্যূনতম বিচ্যুতিটাকে এটা বের করি, পরের খ নম্বরে যা বলছে সেটা অঙ্কন করে আবার খ নম্বরে সমাধান করব। স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কগুলো করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো ক নম্বরের সলিউশন, সলিউশন ক নম্বর। ক নম্বরে আমরা প্রিজমের উপর কোনো আলোকরশ্মি যদি আপতিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম ওই সমীকরণটা কি আছে আমরা জানি, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্কের রাশিমালা, এর আগের দিন প্রতিপাদন করেছিলাম আমরা। তাহলে এখানে দেখো কি কি আছে, এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে তাহলে এখানে দেয়া আছে ক নম্বরে, এখানে কি দেয়া আছে, সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেক কোণ 60 ডিগ্রি, সেই অনুযায়ী আমাদের প্রিজম কোণ এটা কত হয়, 60 ডিগ্রি হচ্ছে, এর মান দেয়া আছে। আর এখানে তো মিউ এর মান দেয়া আছেই, যে প্রতিসরাঙ্ক এই প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়াল টু √2। তাহলে সেই ক্ষেত্রে ডেল টাইমের মানটা কত, তাহলে আমাদের এখান থেকে এই সমীকরণ থেকে দেখো এ জানা আছে, মিউ জানা আছে, এখান থেকে ডেল টাইমটা ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে দেখো সাইন মিউ, আমাদের ডেল টাইম বের করতে হবে, সেটা যেখান থেকে সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটা বাম পাশে নিয়ে যাও, মিউ সাইন এ বাই 2। তাহলে ওখান থেকে আমরা এখানে লিখতে পারি আমাদের বের করতে হবে কত, ডেল টাইমটা বের করতে হবে, এই ডেল টাইম, যে এখানে ডেল টাইম, অতএব ডেল টাইমটা বাম পাশে ফ্রি করে ফেলো। এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মিউ এর মানটা বসিয়ে দেয়, মিউ এর মান √2 সাইন এ বাই 2 মানে কত, এ বাই 2, এ মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 2, √2 সাইন 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে √2 সাইন 30, আর সাইন 30 মান জানি আমরা হাফ। তাহলে এখানে আমরা যদি √2 ইন্টু হাফ দেই তাহলে এখানে 2 সাথে √2 কেটে গিয়ে এখানে √2 থাকবে, ইকুয়াল টু 1/√2। তাহলে আমরা সাইন এ প্লাস ডেল টাইম এখান থেকে পেলাম হচ্ছে 1/√2। তাহলে সাইন এ প্লাস ডেল টাইম বাই 2 ইকুয়াল টু যদি 1/√2 হয় তাহলে এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, সাইন ওই দিকে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, ইনভার্স 1/√2। তাহলে এখান থেকে আমরা ডেল টাইমের মান কত পাবো, তাহলে সাইন ইনভার্স 1/√2 মানে কত, আচ্ছা তাহলে সাইন ইনভার্স 1/√2 মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে সাইন ইনভার্স 1/√2 আমরা 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এটা ইকুয়াল টু 45 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ টু ডেল্টা এম সমান কত, ডেল্টা এম ইকুয়াল টু 2 দিয়ে 45 কে গুণ করো 90 ডিগ্রি বিয়োগ, যেহেতু ডেল্টা এম নিব তাহলে এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ এ। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা এম ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ, প্রিজম কোণটা কত বসিয়ে দাও 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা ডেল্টা এম সমান পেলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে
আমরা এখান থেকে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে প্রিজমের মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম বিচ্যুতি কোণ হলো কত, 30 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের একটা অ্যান্সার হলো। যে অ্যান্সার অফ কোশ্চেন ক, ক এর অ্যান্সার পেলাম, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া গেল, ডেল টাইম ইকুয়াল টু 30 ডিগ্রি পাওয়া গেল। তাহলে এই জিনিসটা আমরা একটু এখানে লিখে রাখি যে প্রিজমের ডেল টাইম সমান কত, 30 ডিগ্রি। এটা আমরা পেলাম। তাহলে এখন দেখো, তাহলে এটা তো বোঝা গেল যে প্রিজমের যে এই সূত্র আছে, এই সূত্র দিয়ে জাস্ট অঙ্কটা করে ফেলতে হবে। ক নম্বর গেল। খ নম্বরে দেখো, খ নম্বরে আছে একটি আলোকরশ্মি প্রিজমটির প্রথম পৃষ্ঠে 45 ডিগ্রি কোণে আপতিত হলে, তাহলে একটা আলোকরশ্মি আসলো, আলোকরশ্মি এসে কত ডিগ্রি কোণে আপতিত হলো, 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আলোকরশ্মিটা এদিকে ফেলি, তাহলে এটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি, একটি আলোকরশ্মি প্রিজমটির প্রথম পৃষ্ঠে 45 ডিগ্রি কোণে, তাহলে কোণ সবসময় কার সাথে উৎপন্ন হয়, সবসময় অবিলম্বের সাথে উৎপন্ন হয়। তাহলে আমাদের এখানে একটা অবিলম্ব টানতে হবে, এখানে একটা লম্ব টানো এই তলের সাথে, লম্ব টেনে দিলাম, এটা অবিলম্ব। অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে আমার আপতন কোণ। তাহলে এই আপতন কোণটা কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে আপতিত হলে উহা ওই রশ্মিটা ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হবে। ন্যূনতম বিচ্যুতি মানে আমরা কত পেয়েছি এখানে, 30 ডিগ্রি পেয়েছি। তাহলে ন্যূনতম বিচ্যুতি তখন 30 ডিগ্রি হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখুন আলোক রশ্মিটা আমরা আঁকি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 45 ডিগ্রি কোণে এখানে এটা অবিলম্ব, তাহলে অবিলম্বটা আমরা একটু বাড়াই দেই, অবিলম্বটা বাড়াই দাও, অবিলম্বটা এখানে বাড়াই দিলাম। আচ্ছা, অবিলম্ব বাড়াই দিলে এই রশ্মিটা এইখানে পড়বে, পড়ার পরে সে অবিলম্বের দিকে, যেহেতু হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে গেল। তাহলে এটা হলো প্রতিসৃত রশ্মি। এখান থেকে ঘন মাধ্যম, ঘন থেকে যখন আবার হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে মানে এই বরাবর চলে যাবে। এটা হচ্ছে আমাদের নির্গত রশ্মি। তাহলে নির্গত রশ্মি ওই পৃষ্ঠ থেকে যে নির্গমন হলো, তাহলে এই পৃষ্ঠে একটা আমরা কি টানি, এই পৃষ্ঠে একটা অবিলম্ব টানা হলো, এই অবিলম্ব। তাহলে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে এখানে সেটা হবে নির্গমন কোণ বা দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ। তাহলে এটা হবে, এটা কত, এটা হচ্ছে I1, I1। এটা যদি আপতন হলো তাহলে এটা হচ্ছে I1, আপতন কোণ I1 45 ডিগ্রি। আর এখানে এটা কোন কোণ হবে, এটা হবে হচ্ছে তোমার R1, প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ এটা R1। আর এটা কত হবে, এটা হবে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসরণ কোণ R2। এটা আমাদের চাইছে, বলছে 45 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে ওয়ার ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হবে। তাহলে যে বিচ্যুতি কোণটা হবে এর ক্ষেত্রে, সেই বিচ্যুতি কোণটা আমরা বের করব, এবং বিচ্যুতি কোণটার মান যদি ন্যূনতম বিচ্যুতির মান সমান হয় তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এটা আমাদের করতে হবে এখন। তাহলে আমরা কিভাবে করবো এটা, আমাদের ডেল্টা বিচ্যুতি কোণটা কত হবে, তাহলে এটা আমি এখন মুছে দেই, একটু মুছে দেই। তাহলে সলিউশন খ, খ নম্বর সলিউশন, খ নম্বর সলিউশন আমার এখানে কি কি দেয়া আছে, দেয়া আছে আমার হচ্ছে এখানে যা যা দেয়া আছে আমরা একটু লিখি। এখানে I1 দেয়া আছে, I1 হচ্ছে 45 ডিগ্রি দেয়া আছে। তোমার আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হবে, দ্যাট ইজ ডেল্টা সমান কত এটা দেখাতে হবে। আমাদের বিচ্যুতি কোণ বের করব, বের করে দেখবো এটা ডেল্টা এম এর সমান হয় কিনা, 30 ডিগ্রি হয় কিনা। যদি ডেল্টা এম এর সমান হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা I1 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো ডেল্টা যদি আমরা বের করতে যাই,
তাহলে একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে, আর এখানে অন্যান্য যে রাশিগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলানো যায়। এ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, আর ডেল্টা এমটা ডেল্টা এম দেওয়া আছে 30 ডিগ্রি, এই 60 ডিগ্রি, আর মিউ সমান দেওয়া আছে √2। এটা লিখে ফেললাম। তাহলে এখানে দেখো, ডেল্টা বের করতে হবে। আমরা জানি ডেল্টা সমান কত। ডেল্টা সমান আমরা জানি I1 প্লাস I2 মাইনাস এ, এটা জানি। এখন এখান থেকে এর মান আমাদের জানা আছে, I1 মানে 45 ডিগ্রি জানা আছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, I2 এর মানটা কত, এটা বের করলে আমরা ডেল্টার মানটা পাবো, তাই না? তাহলে I2 এর মানটা আমাদের জানতে হবে। তাহলে যেহেতু ডেল্টার মান বের করতে হবে, আমরা জানি ডেল্টা ইকুয়াল টু হচ্ছে তোমার I1 প্লাস I2 মাইনাস এ। এটা তাহলে এখানে থাক, এটা 1 নম্বর ইকুয়েশন। এর মান জানা আছে, I1 এর মান জানা আছে, I2 এর মান জেনে আমাদের এখান থেকে ডেল্টা বের করতে হবে। তাহলে I2 এর মানটা কিভাবে জানা যায়? মিউ দেওয়া আছে, I1 দেওয়া আছে, I2 আর2 কিছু দেওয়া নাই। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, এটা আমরা জানি। এই ইকুয়েশনটা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা R1 এর মানটা পাচ্ছি। তাহলে R1 এর মান কত? তাহলে এখান থেকে মিউ ইকুয়াল টু, তাহলে সাইন R1 ইকুয়াল টু সাইন I1 এর মান কত, 45 ডিগ্রি, ডিভাইডেড বাই মিউ। মিউ মানে হচ্ছে কত আমাদের, √2। তাহলে এখানে কত হলো, সাইন 45 মানে √2, আর এখানকার √2 আছে, তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে, √2 গুণ √2 হয়ে যাবে। তাহলে এখান থেকে R1 এর মান আমরা কত পাবো, R1 সমান পাচ্ছি কত, সাইন ইনভার্স হাফ, সাইন 30 মান হাফ, তার মানে R1 এর মান পেলাম আমরা 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো R1 এর মানটা পেলাম। R1 আমাদের মূল টার্গেট কি বের করা, আমাদের এখানে ডেল্টা বের করতে হবে। এ আমাদের জানা আছে, এখানে আমাদের I1 জানা আছে, আমাদের বের করতে হবে তোমার কি, I2। I2টা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা R1 পেলাম, R1, হ্যাঁ, R1 30 ডিগ্রি পেলাম। তাহলে এখানে 30 ডিগ্রি কোণে আসলো। তাহলে এখানে দেখো, এখন আমরা R2 যদি বের করতে পারি, এখান থেকে R2 বের করতে পারলে, আবার আমরা কি জানি, মিউ সমান কত জানি, সাইন I2 বাই R2, এটাও জানি। তাহলে এখান থেকে যদি আমরা R1 বের করলাম, আর এখান থেকে যদি R2টা বের করা যায়, তাহলে তো আমাদের এই মানটা পাওয়া যাবে। এখান থেকে I2 এর মানটা পাওয়া যাবে, কারণ মিউ জানা আছে, R2 এর মানটা বের করলেই হলো। R2 এর মান R1 এর সাথে সম্পর্কিত কিভাবে, প্রিজম কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, দেখো মনে আছে কিনা, A ইকুয়াল টু R1 প্লাস R2, মনে থাকার কথা প্রিজমের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। আবার আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমাদের R2 সমান কত হচ্ছে, A মাইনাস R1, A মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মাইনাস R1, R1 মানে আমরা বের করলাম 30 ডিগ্রি। তাহলে R2 এর মান কত হলো, দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসরণ কোণ R2, এই R2 এর মান কত হলো, 60 মাইনাস 30 মানে 30 ডিগ্রি হলো। তাহলে এখানে দেখো, এখানে R2 পেলাম। তাহলে R2 যখনই আমরা পেয়ে গেছি, তখন আমাদের এই ফর্মুলা থেকে দেখো I2 পেয়ে যাবো। I2 পেলে এখানে বসিয়ে দিলে ডেল্টার মান পাওয়া যাবে। তাহলে এটা আমরা, আচ্ছা এমনিতে তাহলে মিউ ইকুয়াল টু আবার জানি সাইন I2 বাই
সাইন R2। R2 এর মান জানা আছে, আমাদের I2 এর মান লাগবে এখানে, মিউ এর মানও জানা আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যাও। দ্যাট ইমপ্লাইজ টু সাইন I2 ইকুয়াল টু মিউ সাইন, এটা ওইদিকে পাঠিয়ে দাও, সাইন R2। তাহলে এখান থেকে সাইন I2 মানে কত, সাইন ইনভার্স মিউ মানে কত, মিউ √2 সাইন R2 কত, R2 মানে 30°, সাইন 30°, সাইন 30 মানে হাফ। তাহলে এখানে কি হচ্ছে, সাইন ইনভার্স √2 ইন্টু হাফ, তার মানে কত হচ্ছে, সাইন ইনভার্স 1/√2। তার মানে এখানে হচ্ছে সাইন ইনভার্স 1/√2। আর সাইন ইনভার্স 1/√2 মানে কত, 1/√2 হচ্ছে সাইন 45°। তাহলে I2 এর মান এখান থেকে আমরা পেলাম হচ্ছে কত, তোমার 45°। তাহলে I1 এবং I2 এর মান কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে হোক সমান, তাতে সমস্যা নেই। এটা 1, এটা 2 দাও, এটা 3, এটা আমাদের 4 নম্বর হয়ে গেল। এখন দেখো ডেল্টার মান আমাদের বের করতে হবে। তাহলে ডেল্টার মান কত, সুতরাং ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাসে I1 এর মান কত, 45° প্লাস I2 এর মান কত, I2 এর মান হচ্ছে তোমার 45° মাইনাস এ মানে কত, 60°। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ডেল্টা ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, 90 মাইনাস 60 ইকুয়াল টু 30°। তাহলে 30° পেলাম ডেল এর মান, দ্যাট ইজ বিচ্যুতি। এখান থেকে যে 45° কোণে যদি এই প্রিজমের উপরে এই রশ্মিটা আপতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিচ্যুতি কোণ পেলাম কত, তার 30°। এবং আলটিমেটলি দেখো এই বিচ্যুতি কোণের মানটা এই ন্যূনতম বিচ্যুতি কোণের মানের সমান হয়ে গেছে, ইকুয়াল টু, এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণের মানের সমান। তাহলে এখান থেকে কি বলা যায়, তাহলে খ নম্বরে যেমনটি কোশ্চেন করা হয়েছিল যে ন্যূনতম বিচ্যুতি কোণে নির্গত হবে, তার মানে এটা আমাদের কি হয়ে গেল, প্রুফড, প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, ন্যূনতম 45° কোণে যদি কোনো প্রিজমের উপরে, এই প্রিজমের উপরে তোমার আপতিত হয়, তাহলে সে কি করবে, তার বিচ্যুতি কোণ হয়ে যাবে ন্যূনতম বিচ্যুতি কোণের সমান। এটা প্রমাণ করতে বলছিল 2 নম্বরে, আমরা প্রমাণ করে ফেললাম। যাই হোক, এই ক্যালকুলেশন গুলো একটু খেয়াল করতে হবে। যে কোনো ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে আগে চিন্তা করে নিতে হবে যে যে ফর্মুলাগুলো আছে সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা আমাদের যে ভ্যালুটা চেয়েছে সেই ভ্যালুটা বের করে আনতে হবে। এটা চিন্তা করে নিয়ে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। গ নম্বরে দেখো, ক নম্বরে কি বলছে, গ গ নম্বর যদিও মুছে দিয়েছি, আশা করি তোমরা লিখে রেখেছো, ওখান থেকে একটু দেখে নাও। গ নম্বরে বলছে, গ নম্বর সলিউশন, গ নম্বরে বলছে যে এই যে রশ্মিটা, এই রশ্মিটা যদি 45° কোণে না অবিলম্ব ভাবে আপতিত হয়, এর উপরে অবিলম্ব ভাবে আপতিত হয়, অবিলম্ব বরাবর যদি আপতিত হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে, আমরা এখানে আরেকটু ওটা বোঝার চেষ্টা করি। গ নম্বরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই প্রিজম আছে, সমবাহু প্রিজম। হ্যাঁ, আমরা এটা জানি হচ্ছে তার শীর্ষকোণ এ, বিসি হচ্ছে ভূমি। তাহলে এর উপরে কি হলো, একটা অবিলম্ব টানি, অবিলম্ব যদি আমরা টানি তাহলে অবিলম্বটা এই বরাবর আসবে, এই বরাবর আসবে, এই তলের সাথে লম্বই হচ্ছে আমাদের অবিলম্ব, এবং অবিলম্ব বরাবরই রশ্মি আপতিত হচ্ছে, আলোক রশ্মি আপতিত যদি হয়, তাহলে অবিলম্ব বরাবরই আলোক রশ্মি যদি আপতিত হয়, তাহলে এখানে I1 সমান কত, অবিলম্বের সাথে কোনো কোণ নাই, 0° কোণ হবে। এখানে এসে যদি এই, তাহলে অবিলম্ব বরাবর রশ্মি আপতিত হলে আমরা জানি সে অবিলম্ব বরাবরই গমন করে, অবিলম্ব বরাবর আসলো, এসে এখান থেকে সে কি করলো,
এই দিকে আসার কথা, এদিকে প্রতিসরণ হয়ে আসার, কিন্তু এদিক থেকে অবজার্ভ করা হলো যে রশ্মিটা কোথায়, কিন্তু কি হলো, এখান থেকে রশ্মিটা দেখা গেল না। দ্যাট ইজ অবিলম্ব ভাবে ওই প্রিজমের উপর যদি আলোকরশ্মি আপতিত হয়, তাহলে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আলোকরশ্মি আর কি হলো, দেখা গেল না। এই যে এখান থেকে যে রশ্মিটা দেখা গেল না, এর কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। কি কারণে দেখা যাচ্ছে না, এই কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, অবিলম্ব আপতনের ক্ষেত্রে আমরা জানি I1 সমান 0। তাহলে এখান থেকে এসে এই রশ্মি এই পৃষ্ঠে যখন সে এখান থেকে এসে পড়বে, এই পৃষ্ঠে একটা লম্ব টানো, লম্ব টানলাম, তাহলে রশ্মিটা কোন দিকে গমন করবে? তাহলে রশ্মিটা এদিক থেকে এসে, যেহেতু এদিকে দেখা যাচ্ছে না, হয় প্রিজমের গা ঘেঁষে যাবে, অথবা ভিতরের দিকে কি হবে তোমার, একে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এরকম। যাই ঘটে এখানে ঘটুক। তাহলে এখান থেকে গেল, তাহলে এখানে আমার এদিকে যে এইটা কত, এটা কত, দ্বিতীয় পৃষ্ঠের R2, এখানে R1 কত, এখানে R1 অবিলম্বের সাথে এটাও 0 ডিগ্রি, তাই না? এটা, তো এটা আমাদেরকে এখন বের করে দেখতে হবে ঘটনাটা কি। তাহলে ঘটনাটা কি, আসলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে I2, এটা যদি এদিক দিয়ে যায় রশ্মিটা, বা এদিক দিয়ে যেখানেই যাক, এই রশ্মিটার সাথে যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের প্রতিফলন কোণ, দ্যাট ইজ I2 ইকুয়াল টু কি, কত। এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আলোক রশ্মির ঘটনাটা কি হয়েছে। এই I2 টা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো, আমরা এখন আমাদের ক্যালকুলেশনটা করি। তাহলে I1 কি কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে এর প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল √2 ডেল টাইম। তো এই প্রিজমের জন্য ডেল টাইম যদিও দেওয়া আছে, এখানে আমাদের আর এটা প্রয়োজন নাই। I1 সমান কত, I1 ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, R1 কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর I2 এর মান যদি আমরা জানতে পারি, সেটা 90-র চেয়ে কম না বেশি। যদি 90 অথবা 90-র চেয়ে বেশি হয়, যদি I2 এর মান 90 হয়, তাহলে প্রিজমের গা ঘেঁষে যাবে, এদিক থেকে দেখা যাবে না, প্রিজমের গা ঘেঁষে যাবে I2 এর মান যদি 90 হয়। কিন্তু I2 এর মান যদি 90-র চেয়ে বেশি হয়, তাহলে সে কি করবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যদি I2 এর মান 90-র চেয়ে বেশি হয়। দ্যাট ইজ এখান থেকে আমাদের I2 এর মানটা বের করে ফেলতে হবে। তাহলে আমরা এখান থেকে এক্সপ্লেইন করতে পারবো যে আসলে ঘটনাটা কি। যেহেতু রশ্মিটা দেখা যাচ্ছে না, তখন আমরা ঘটনাটা ব্যাখ্যা করতে পারবো এখান থেকে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা জানি তোমার মিউ সমান কত, I2 এর মানটা কিভাবে বের করা যাবে? এখানে মিউ এর মান, তাহলে I2 এর মান দেখো বের করো আগের মতোই, মিউ ইকুয়াল টু কত, সাইন I2 বাই সাইন R2। এটা আমরা জাস্ট চিন্তা করছি ক্যালকুলেশনটা কিভাবে করব, যেহেতু I2 এর মান বের করব। তাহলে এখান থেকে দেখো, এখানে আমাদের মিউ এর মান তো জানা আছেই, R2 এর মানটা আমাদের বের করতে হবে। I2 এর মান আমাদের দরকার, I2 এর মান আমাদের দরকার, মিউ জানা আছে। এখন আমাদের তাহলে কি জানতে হবে, R2 এর মানটা কত এটা আমাদের জানতে হবে, দ্যাট ইজ R2 সমান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে R2 এর মান যদি আমরা এখান থেকে বের করি, প্রিজম কোণটা এখানে কত আছে, এর মান কত, প্রিজম কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে দেখো যে আমাদের যেহেতু I2 এর মান বের করতে হবে এখান থেকে, তাহলে মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2, এটা। এখন আমাদের এখান থেকে আমরা
এ ইকুয়াল টু কত জানি? আমরা জানি এ ইকুয়াল টু R1 প্লাস R2, তাই না? তাহলে এখান থেকে R2 সমান কত? এ মাইনাস R1। এ মানে 60 ডিগ্রি মাইনাস R1 মানে 0 ডিগ্রি। তাহলে R2 মান কত হবে? R2 মানও 60 ডিগ্রি। দ্যাট ইজ এই R2 মান কত পেলাম আমরা? এটা আমরা 60 ডিগ্রি পেলাম। এই R2 মানও 60 ডিগ্রি পেলাম। তাহলে R2 মান যদি 60 ডিগ্রি হয়, দ্যাট ইজ ইকুয়েশন 1, তাহলে R2 মান আমাদের বের হয়ে গেল। তাহলে এখান থেকে I2 মান আমরা পাবো। তাহলে আবার ওই ইকুয়েশনটা আমরা লিখি। আমরা জানি মিউ ইকুয়াল টু কত? সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। তাহলে সাইন I2 ইকুয়াল টু মিউ সাইন R2। মিউ মানে কত? √2 সাইন R2, R2 এর 60 ডিগ্রি, √2 সাইন 60 ডিগ্রি। আর সাইন 60 মান আমরা জানি হচ্ছে √3/2। তাহলে √2 ইন্টু √3/2। এই √2 আর এই 2 কেটে গেল, এখানে √2 থাকলো। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে √3/2, দ্যাট ইজ √3/2। √3/2, তাহলে এখান থেকে √3/2 থাকলো সাইন I2 র মান। তাহলে এখান থেকে আমরা সাইন I2 র মান এটা পেলাম। তাহলে এখান থেকে I2 র মান কত হবে? সাইন ইনভার্স √3/2 সম্পূর্ণটার উপর রুট, এটা সমান কত হয়? তাহলে এটা দেখি ক্যালকুলেশন করে। তাহলে এটার মান হবে হচ্ছে তোমার √3/2 কত হচ্ছে? 3/2 1.5, তাহলে √1.5 সমান 1.22 1.22 1.22। সাইন ইনভার্স √3/2 মানে হচ্ছে 1.22, তাহলে সাইন ইনভার্স 1.22। তাহলে সাইন ইনভার্স 1.22 মানে কি হলো? সাইন ইনভার্স 1.22 কে এখানে কোনো মান আসবে না, যেহেতু 1 এর চেয়ে বড় মান। তারপর আমরা দেখি এখানে কি হয়। সাইন ইনভার্স শিফট সাইন ইনভার্স 1.22, ম্যাথমেটিক্যাল এরর। তার মানে এখানে মানটা পাওয়া যাচ্ছে না। কেন? এই যে 1.22 হওয়ার জন্য। অথবা এটা আমরা এইভাবে বলতে পারি যে এখানে যদি আমরা সাইন I2 দেই, সাইন I2 এটা যদি আমরা হিসাব করি, তাহলে সাইন I2 এর মান হবে 1.22। কিন্তু সাইনের মান কত হতে পারে না? 1 এর চেয়ে বেশি হতে পারে না। তার মানে সাইন I2 এর মান অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এই মানটা 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে দ্যাট ইজ এটা এখান থেকে এটা বলা যায়, সুতরাং I2 is greater than 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম, আচ্ছা এটা একটু উপরে লিখি। এটা সাইন I2 ইকুয়াল টু তোমার হচ্ছে √3/2 1.5 1.22। কিন্তু সাইনের মান এটা কখনো 1 এর চেয়ে বেশি হতে পারে না, কিন্তু 1 এর চেয়ে বেশি হয়ে গেছে। তার মানে I2 এর মান কত? তার মানে এখান থেকে I2 এর মান অবশ্যই কত? 90 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে এখানে দেখো I2 এর মান আমরা এখানে কত পেলাম? 90 ডিগ্রির চেয়ে বেশি। যদি 90 ডিগ্রি হতো তাহলে প্রিজমের গা ঘেঁষে যেত। আমরা প্রিজমের গা ঘেঁষে যাচ্ছে রশ্মিটা, এদিক থেকে তাকালে দেখতে পেতাম। কিন্তু I2 এর চেয়ে বেশি, তার মানে কি? অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। দ্যাট ইজ এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে যেহেতু নির্গত কোণ বা দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ তোমার কত? 90 ডিগ্রির চেয়ে বেশি, অতএব রশ্মিটা কি হয়েছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্যই আমরা কি করছি, ওখান থেকে তোমার অপর পৃষ্ঠ থেকে রশ্মিটা আর দেখা যাচ্ছে না।
তাহলে কি হবে, রশ্মিটি কি হয়েছে, রশ্মিটির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, ফলে রশ্মিটি কি হচ্ছে না, যার ফলে রশ্মিটি প্রিজমের অপর পৃষ্ঠ হতে দেখা যাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা সৃজনশীলে খুব থাকে। যে আবার এভাবে বলতে পারে অঙ্কটা, যে দুইটা পিন অবিলম্বের উপরে বসানো হলো, দুইটা পিন বসানো হলো, পিন দুইটা বসালো এবং অপর প্রান্ত থেকে রহিম, করিম বা অন্য কেউ এখান থেকে দেখলো, কিন্তু সে কি করলো, অপর পৃষ্ঠ থেকে দেখতে পেল না। তাহলে অপর পৃষ্ঠ থেকে দেখতে পেল না মানে ঘটনাটা এরকম যে পূর্ণ অভ্যন্তরীণ I2 এর মান 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেছে, দ্যাট ইজ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছে, যার জন্য সে ভিতর থেকে দেখতে পাচ্ছে না। অথবা এমন থাকতে পারে যে রশ্মিটি কি হলো, প্রিজমের গা ঘেঁষে গেল। যদি প্রিজমের গা ঘেঁষে যায় তাহলে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছিল এটাও বলতে পারে। ঘটনাগুলো এভাবে থাকতে পারে। যাই থাকুক না কেন, ক্যালকুলেশনের মোডটা তোমাকে দেখতে হবে যে ক্যালকুলেশনটা কিভাবে করলাম এই অঙ্কগুলোর। তাহলে প্রিজমের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো একটা থাকতে পারে প্রিজমের বিচ্যুত কোণ বের করা, কিভাবে বের করা যায়, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ। এর আগে ক নম্বরে যেটা করলাম, তারপরে খ নম্বরে করলাম বিচ্যুতি কোণ বের করা, এবং সেখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যেটা ন্যূনতম বিচ্যুতি কোণের সমান হবে। তাহলে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করলাম, করার পরে দেখা গেল সেটা অরিজিনালি ন্যূনতম বিচ্যুতি কোণের সমান হয়ে গেছে, প্রমাণ হলো। আর থার্ড কেসে এটাকে বলা হলো যে অবিলম্বের উপরে যদি, অবিলম্ব বরাবর যদি তোমার রশ্মিটি আপতিত হয়, তাহলে পিছন থেকে রশ্মি দেখা না যাওয়ার কারণটা ব্যাখ্যা করো। আমরা দেখলাম যে নির্গত কোণের মান I2 চেয়ে বেশি, 90 ডিগ্রি কোণের চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়েছে দ্বিতীয় পৃষ্ঠ থেকে, যার জন্য ওদিক থেকে দেখা যাচ্ছে না, এবং তার প্রমাণটা আমরা এখানে করে দেখালাম। এভাবে এই চ্যাপ্টারে অন্যান্য যে অঙ্কগুলো আছে, আমি যে টপিকস গুলো এখানে করিয়েছিলাম, টপিকস করানোর সাথে সাথেই সেই থিওরির অঙ্কগুলো করিয়ে দিয়েছি। এভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। তো এভাবে এই চ্যাপ্টারের তোমরা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের দেখবে এবং সেগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। যখন অঙ্কগুলো, বোর্ডের অঙ্কগুলো কোনো সমস্যা হয়, যে থিওরি দিয়ে অঙ্কগুলো করা আছে, প্রয়োজন বোধে সেই থিওরিগুলো তুমি একটু দেখে নিবে যে কিভাবে আসলো। আমাদের থিওরি প্রতিপাদন করতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, কারণ থিওরির প্রতিপাদন করা, মুখস্থ করা বা প্রতিপাদন করা শেখা, এইটা দরকার নাই, কারণ এটা তো পরীক্ষাতে সরাসরি আসবে না, কিন্তু এর প্রয়োগ আসবে। প্রয়োগ আসবে কিভাবে, এই যে এইভাবে অঙ্কের মাধ্যমে আসবে। যার ফলে তোমাদের থিওরি থেকে যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটা কিভাবে আসলো, কেন আসলো, এই ক্যালকুলেশন গুলো তোমাদের জেনে রাখা দরকার, এবং সেই ঘটনাটা জেনে রাখা দরকার। ঘটনাটা কেমন, সেখান থেকে তোমার সমীকরণটা কিভাবে আসলো, ক্যালকুলেশনের মোডটা কেমন, এগুলো জেনে থাকা দরকার। তাহলে তোমরা ফর্মুলাগুলো ভুলবে না, এবং সেই ফর্মুলাগুলো ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে এই বোর্ডের যে অঙ্কগুলো আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। আর এরপরে দিন হয়তো অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার ইনশাল্লাহ উপস্থিত হব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।